ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে তার মৃত্যুর খবর জানিয়ে পোস্ট দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের তেজি এই নেতার মৃত্যুতে শোকাহত গোটা দেশ। ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে আনা হবে শুক্রবার। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার রাত 9:30 ফেসবুকে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির ভেরিফাইড পেজ থেকে জানানো হয় শরীফ ওসমান হাদি আর নেই। তার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। দেশের কোটি কোটি মানুষের প্রার্থনা আর নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়েই দুর্বৃত্তদের গুলিতে শহীদ হলেন স্বৈরাচার পতন আন্দোলনের এই সৈনিক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। হাদির মৃত্যুর খবর নিশ্চিত করেন ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য ও হাদির চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জিক্যাল টিম মৃত্যুর বিষয়টি জানিয়েছে। নয়নে বন্ধি আমি ষোড়শী হৃদি ষোড়শী প্রেম উত্তম আমি ধন্যী আমি মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাশীর। এর আগে গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে আবারও অপারেশনের কথা থাকলেও সব চেষ্টার অবসান ঘটিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন বিপ্লবী এই নেতা। আমি মানি না কোনো আইন, আমি ভরাডুবি করি ভরাডুবি, আমি টর্পেডো। জাহিদুল আলম, এটিএন বাংলা। আমি ধৈর্যটি, আমি এই লোকে সে ঝড় কালো বৈশাখী বলবীর, আমি চির উন্নতশীল। দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদ্য প্রার্থী শরীফ ওসমান হাদির পরিবারের দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, এই হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ও সংযম ধরে রাখার আহ্বান জানান তিনি। শনিবার জাতীয় শোকও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। এমদাদুল্লাহ বাবু রিপোর্ট। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর তাৎক্ষণিক জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হাদির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই উপলক্ষে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দ্রুত হাদি হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন, যিনি একই সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক, তার প্রতিও তিনি নিজে হাদির পরিচর্যা করেছেন, আমাকে নিয়মিত চিকিৎসা সম্পর্কে খোঁজ খবর দিয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।
বিপ্লবী রক্তে উজ্জীবিত এই তরুণ নেতা ওসমান হাদী ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক। তার কর্মের মধ্য দিয়ে তিনি শুধু প্রতিবাদ নয়, দেশপ্রেম, ধৈর্য ও দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। ছাত্র জনতাকে শান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বানও জানান ডক্টর ইউনূস। আমি দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই, ওসমান হাদী ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আমরা এখন গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছি। শহীদ হাদী ছিলেন এই প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। তার একান্ত ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরবর্তী ধাপে সক্রিয় ভূমিকা রাখা। অত্যন্ত দুঃখের বিষয়, তার এই মহতী ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে। শুক্রবার বাদ জুমা সব মসজিদে এবং বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা আয়োজনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 ডিসেম্বর বেলা 11:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ারে যাবেন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর ও এভার কেয়ারের কাছাকাছি উপযুক্ত স্থানে তাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে দলটির শীর্ষ নেতারা। এ সময় আসন ভাগাভাগির ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক হিসেবে সম্মানজনক হিসাব প্রত্যাশা করছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা 11:55 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট, যেটা কমার্শিয়াল ফ্লাইট, সেটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা 11:55। বিমানবন্দরে যেখানে তিনি অবতরণ করবেন সেই জায়গা থেকে কিভাবে এভার কেয়ার হসপিটালে যাবেন, ওখান থেকে বাসায় আসবেন এবং অন্যান্য অনুষ্ঠান আমরা যেটা করতে চাচ্ছি সরেজমিনে আমরা একটু পরিদর্শন করে এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে একটু সমন্বয় করতে গিয়েছিলাম। তারেক রহমানের দেশে ফেরার আয়োজন হবে ঐতিহাসিক বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানুষের যে উপস্থিতি যেটা হবে, এটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। সেই ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছেন এবং কাজ করে যাচ্ছে। এদিকে নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মনোনীত প্রার্থীদের নির্বাচনী কৌশল, সাংগঠনিক দায়িত্ব ও রাজনৈতিক করণীয় স্পষ্ট করতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মনোনীত 100 জন প্রার্থীর সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার বিরতিতে প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে কথা বলেন বিএনপির শীর্ষ নেতারা। অনেক প্রার্থী আছে তো নতুন, যারা আগে নির্বাচন করে নাই, তাদেরকে একটু বোঝানো হচ্ছে আমাদের কি করণীয় আছে, আমরা কি করব। আগামীকালের মধ্যে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করে প্রার্থী চূড়ান্ত না হওয়া আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো
সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। দিনব্যাপী কর্মশালায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারাও উপস্থিত ছিলেন। এই সময় সম্মানজনক অংশীদারিত্বের প্রত্যাশার কথা জানান তারা। 8টা সিট আমরা চেয়েছিলাম বাসানী জনশক্তি পার্টি, আমির খসরু সাহেবের কাছে সেই তালিকা দিয়েছিলাম। 2-1 দিনের মধ্যেই তারা চূড়ান্ত করে আমাদেরকে জানাবে। আমরা তো নিশ্চয়ই চাইবো যে একটা সম্মানজনক, একটা মর্যাদা সম্পন্ন একটা আসন সমঝোতা হবে। আসনের ব্যাপারটা এটা কোনো তরফ থেকে কোনো দয়া দাক্ষিণ্যের কোনো বিষয় না, এটা মর্যাদার প্রশ্ন, সম্মানের প্রশ্ন। আগামী শনিবার বিএনপির বাকি মনোনীত প্রার্থীদের নিয়ে কর্মশালা হবে। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।